হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে ডিসঅর্ডারগুলো হয় তার মধ্যে একটি পড়তে চলেছি। সেই রেসপিরেটরি প্রবলেমের মধ্যে একটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাজমা, বা যাকে বলা হয় ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে এই অ্যাজমা কি? অ্যাজমা বা যেটাকে বলে ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ ক্রনিক ইনফ্ল্যামেশন অফ দ্য এয়ারওয়েজ অ্যান্ড লিডস টু ন্যারোয়িং অফ দ্য ব্রঙ্কাই আর ব্রঙ্কো কনস্ট্রিকশন। তার মানে আমাদের ব্রঙ্কাই কী হয়, ন্যারো হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, যাকে বলে ব্রঙ্কো কনস্ট্রিকশন। এটা কেন হয়ে থাকে? আমাদের চারিপাশে যে এয়ার পলিউশন, স্মোকিং, বিভিন্ন ওষুধ নিলেও অনেকের অ্যাজমা অ্যাটাক হয়ে থাকে, বা বাচ্চাদের, খুব ছোট বাচ্চাকে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি সেক্ষেত্রে তাদের কিন্তু 6 বছরের মাথায় তাদের অ্যাজমার অসুস্থতা দেখা দিতে পারে। তাছাড়া কি, নানান রকম ঘরে যে আমরা নানান রকম কেমিক্যাল ব্যবহার করি, বা ঘর পেইন্ট করলে যে সেই পেইন্টের স্মেল থেকে অনেকের অ্যাজমা অ্যাটাক আসতে পারে। এবার অ্যাজমা কত ধরনের হয়? প্রথম হচ্ছে ইন্ট্রিনসিক অ্যাজমা। ইন্ট্রিনসিক অ্যাজমা হচ্ছে কারুর যদি ইনফেকশন অলরেডি ব্রঙ্কাই বা রেসপিরেটরি সিস্টেম, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল ট্র্যাকিয়ার মধ্যে ইনফেকশন থেকে থাকে, তাহলে তার হচ্ছে ইন্ট্রিনসিক অ্যাজমা। এক্সট্রিনসিক অ্যাজমা কি? টোব্যাকো স্মোকিং, এয়ার পলিউশন, এগুলো থেকে হচ্ছে এক্সট্রিনসিক অ্যাজমা। ড্রাগ ইন্ডিউসড অ্যাজমা, তার মানে এনএসআইডি, বিটা ব্লকার, অ্যাসপিরিন, এগুলো নিলেও অনেকের অ্যাজমা অ্যাটাক আসে, সেটাকে বলা হয় ড্রাগ ইন্ডিউসড অ্যাজমা। এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা, মানে যারা হেভি কোনো এক্সারসাইজ করছে বা অনেক এক্সারসাইজ করার পর তার অ্যাজমা অ্যাটাক আসে। অকুপেশনাল অ্যাজমা, যেমন হচ্ছে কেউ যদি কোল মাইন এরকম ফ্যাক্টরিতে কাজ করে, বা যেখানে সিলিকন বা এই ধরনের ডাস্ট পার্টিকলসের সঙ্গে তাকে থাকতে হচ্ছে, সেই রকম জায়গায় কাজ করে, তাহলে তার যে অ্যাজমা ডেভেলপ করে সেটাকে বলে অকুপেশনাল অ্যাজমা। তারপর কি সিজনাল অ্যাজমা, অনেকেরই ঠান্ডার সময় বা বৃষ্টি, রেনি সিজনে কি হয়, অ্যাজমা ডেভেলপ করে, সেটাকে বলা হয় যে সিজনাল অ্যাজমা। এবার এর সাইন অ্যান্ড সিমটম কি? কাফ, উইজিং, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট টাইটনেস, র্যাপিড ব্রিদিং, টায়ার্ডনেস, এগুলো হচ্ছে অ্যাজমার সিমটম। অ্যাজমাতে মেইনলি কি হয়? অ্যাজমাতে মেইনলি হচ্ছে এয়ারওয়েটা যেটা আমাদের থাকে, আমাদের এয়ারওয়ে, সেটা ইনফ্লামেশন হয় এবং তার ফলে ব্রঙ্কাই কনস্ট্রিক্টেড হয়ে যায়। ব্রঙ্কাই চারিদিকে যে মাসেল থাকে সেগুলো স্টিফ হয়ে যায়, কনস্ট্রিক্টেড হয়ে গিয়ে কি হয়, আমাদের এয়ারওয়েটা ইনফ্লেমড হয়ে যায় বা ফুলে ওঠে, এবং তারপরে এই শর্টনেস অফ ব্রেথ, কাফ, উইজিং, টায়ার্ডনেস, এগুলো আমরা দেখতে পাই। তাহলে এর অ্যাজমার বিভিন্ন স্টেজ হয়, সে স্টেজগুলো কি আমরা সেটা জানব। স্টেজ 1 বা মাইল্ড অ্যাজমা। মাইল্ড অ্যাজমাতে আমাদের কি করতে হবে না, আমাদের ইনহেলারের থ্রু দিয়ে বিটা 2 অ্যাগনিস্ট ড্রাগ দেওয়া হয়। ক্লাস 2 বা মডারেট অ্যাজমা। মডারেট অ্যাজমাতে কি করা হয় না, আমরা কর্টিকোস্টেরয়েড জাতীয় ড্রাগ আমরা ইনহেলারের থ্রু দিয়ে দিই। সিভিয়ার অ্যাজমাতে কি হয়? সিভিয়ার অ্যাজমাতে আমাদের এই বিটা 2 অ্যাগনিস্ট প্লাস কর্টিকোস্টেরয়েড দুটো একসাথে আমাকে ইনহেলারের থ্রু দিয়ে দেওয়া হয়। আর আস্তে আস্তে 3 থেকে 6 মাস পর দেখতে হবে যে তার অ্যাজমার সিমটম আস্তে আস্তে কমছে কিনা, তাহলে আমরা ওষুধ বা ইনহেলারের মাত্রাটা আস্তে আস্তে কমিয়ে দেব। এছাড়া কি ড্রাগ ইউজ করা হয় না, ব্রঙ্কোডায়ালেটর, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, কর্টিকোস্টেরয়েড, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, মিথাইলজাইলিন, এই ধরনের ড্রাগ আমরা ব্যবহার করি। কর্টিকোস্টেরয়েড কি? কর্টিকোস্টেরয়েড হচ্ছে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। যেহেতু আমি বললাম অলরেডি যে আমাদের এয়ারওয়ে ইনফ্ল্যামেশন হয়ে যায়, ক্রনিক ইনফ্ল্যামেশন অফ দ্য এয়ারওয়ে, সেই কারণে আমরা কর্টিকোস্টেরয়েড দিয়ে সেই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে ওটা কাজ করছে। এর প্রিভেনশন কি হতে পারে না, অ্যাজমা ট্রিগার, মানে কোন কোন থেকে অ্যাজমা তার আসছে সেটা আমাকে ধরতে হবে। যেমন হচ্ছে এয়ার পলিউশন থেকে হতে পারে, সেটা যেটা আমি বললাম অকুপেশনাল অ্যাজমা হতে পারে, কারোর ওষুধপত্র থেকে আসতে পারে, সেটা খুঁজে বার করা। তাছাড়া কি, যে ওষুধ আমাকে দিয়েছে আমরা সেই ওষুধটাই ইনহেলারের থ্রু দিয়ে নেব। ওভার দ্য কাউন্টার বা যে কোনো দোকান থেকে যে কোনো রকম ওষুধ নিয়ে আমরা সেটা ইনহেলারের থ্রু দিয়ে নেব না, কর্টিকোস্টেরয়েড নেব। আর কর্টিকোস্টেরয়েড হচ্ছে যাদের লং টার্ম ইনহেলার নিতে হবে তাদের ক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েড ড্রাগ ইনহেলারের থ্রু দিয়ে দেব। আর কি, আর হচ্ছে সবসময় ইনহেলার আমার সাথে করে রাখবো, এবং যখনই আমার অ্যাজমা অ্যাটাক আসবে সাথে সাথে তার আমি ইনহেলার ইউজ করতে হবে, এবং কী কী থেকে অ্যাজমা অ্যাটাক আসছে সেটাকে আমাকে অ্যাভয়েড করে যেতে হবে। তাছাড়া নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে রাখা অবশ্যই প্রয়োজন। এছাড়া কি, অনেকের অ্যাজমা অ্যাটাক আসে এবং তারা অনেক সময় এমার্জেন্সি কেসে তাকে হসপিটালাইজ হতে হয়। হসপিটালে আমরা কি দেখি না, আমরা তার ব্রিথ সাউন্ডস দেখব, অনেক সময় অক্সিজেন দিতে হতে পারে, পিক ফ্লো রেট, মানে তার লাং ফাংশনটা ঠিকঠাক চলছে কিনা সেই পিক ফ্লো রেট আমি দেখব। সে যদি হসপিটালাইজ থাকে তাহলে আমাকে প্রতিদিন সে পিক ফ্লো রেট দেখতে হবে।
অক্সিজেন স্যাচুরেশনটা মেনটেন আছে কি না ঠিকঠাক করে, সেটা আমরা পালস অক্সিমিটার দিয়ে দেখব। সব ভাইটাল সাইন্স হচ্ছে টেম্পারেচার, পালস, এগুলো সব ঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। কোনোভাবে হাইপক্সিয়া হচ্ছে কিনা বা লেভেল অফ কনসিয়াসনেস চেঞ্জ হচ্ছে কিনা, এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে যখন একজন পেশেন্ট হসপিটালে আসবে। তাছাড়া কি কর্টিকোস্টেরয়েড দ্বারা যে ইনহেলার সেটা তো বললামই। আর শর্ট অ্যাক্টিং বা তৎক্ষণাৎ যদি রিলিফ দিতে হয় তাহলে হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট ড্রাগ আমরা দিই। এই নিয়ে আমি আজকে বললাম, কালকে আমরা আরেকটা টপিক নিয়ে জানবো। থ্যাংক ইউ।